তো সবাই শুনতে পাচ্ছেন তো? তো আমরা চ্যাপ্টার 14 নিয়ে একটু আলাপ করব। নেম অফ দ্য চ্যাপ্টার ইজ ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, and in this chapter at first we want to discuss about the working capital. So think about a business firm who have regular course of business. একটি বিজনেস ফার্মের রেগুলার যে বিজনেস হয় তার মধ্যে শর্ট টার্মের কিছু বিষয় থাকে, লং টার্মের কিছু বিষয় থাকে। লং টার্মের বিষয় বলতে ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফাইন্যান্সিং এন্ড ইনভেস্টমেন্ট। টাকা কোথেকে আসবে এবং কোথায় আমরা সেটিকে ব্যবহার করব, কোথেকে আসবে, দ্যাট ইজ দ্য সোর্সেস অফ ফাইন্যান্সিং, এন্ড কোথায় আমরা এই টাকাটা ইউজ করব, ইউটিলাইজেশন অফ ফান্ড, দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট। এটি যেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ফার্মের বিজনেস ডিসিশনের ক্ষেত্রে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জি শুনতে পাচ্ছেন না? সাউন্ডটা স্যার ক্লিয়ার আসতেছে না, কি একটু আস্তে আস্তে স্যার। সবাই কি? জি স্যার, আমি একটু আস্তে শুনতে পাচ্ছি স্যার, অনেক আস্তে শুনতে পাচ্ছি স্যার। স্যার আগের ক্লাসগুলো কি স্যার ক্লাস এবার কি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা মানে কাছে নিলে ভালো হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন এবার? জি স্যার, এবার শোনা যাচ্ছে। ওকে ফাইন। স্যার গত ক্লাস দুটো কি স্যার আপলোড করা আছে স্যার ইউটিউবে? গত ক্লাস কি রেকর্ড করেছিলাম? মনে হয় না। আজকেটা রেকর্ড করছি। তো যেটি আমরা বলছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল, সো একটি ফার্মের ইম্পর্টেন্ট ডিসিশনের মধ্যে একটি তো আমরা বললাম রিলেটেড টু লং টার্ম, আর একটি হলো শর্ট টার্ম রিলেটেড। তার মানে আমাদের রেগুলার বা ডেইলি বিজনেসের কিছু বিষয় থাকে। ডেইলি বিজনেসের বিষয়ের মধ্যে আপনার নিজস্ব বিজনেসের কথা চিন্তা করেন, আপনি যেখানে জব করেন সেটা হোক অথবা নিজের বিজনেসই হোক, যে বিজনেস যেখানে রয়েছে মানে প্রিমিজেস, এই যে বিল্ডিং এর ভাড়া আছে, যদি নিজস্ব বিল্ডিং না হয় এটি চিন্তা করতে হয় যে প্রতি মাসে ভাড়া দেয়া। তারপরে আপনাকে চিন্তা করতে হবে এর এমপ্লয়ীদের স্যালারি দেয়া, ওয়ার্কারদেরকে ওয়েজ পেমেন্ট করা, তারপরে ইউটিলিটিস বিভিন্ন বিল থাকে, তারপরে যদি এটি ম্যানুফ্যাকচারিং ফার্ম হয় সেক্ষেত্রে র মেটেরিয়ালস কিনতে হয়, প্রোডাকশন করতে হয়। আর সার্ভিস ফার্ম হলে তো এটি থাকে না, সেক্ষেত্রে ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট যে কাস্টমার রিলেশনস, কাস্টমাররা আসবে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা অনেক জায়গাতে থাকে, এখানে কিছু খরচ থাকে। এই যে বিভিন্ন ধরনের ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাসে যত ধরনের বিষয় থাকে খরচ, এই সবগুলি হলো পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য বিজনেস, and if you can manage it well, then the business will operate, will run smoothly. Business smoothness depend করবে how effectively or with skill you are managing your working capital. কত সুন্দরভাবে এটা আমরা স্মুথলি ম্যানেজ করতে পারি। তার মানে এর দুইটি দিক, একটি হলো কারেন্ট অ্যাসেটস আর একটি হলো কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস হলো শর্ট টার্ম যে অব্লিগেশন গুলি রয়েছে, যে পেমেন্ট গুলি আমাদের করতে হয় 1 মাসে, 6 মাসে বা উইদিন 1 ইয়ার, এই যাবতীয় লায়াবিলিটিস গুলি হলো কারেন্ট লায়াবিলিটিস। And to support the current liabilities, we need to have some cash or cash equivalents. এগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য, এই পেমেন্ট গুলি ম্যানেজ করার জন্য আমাদের আবার কি থাকতে হয়, কারেন্ট অ্যাসেটস থাকতে হয়। তাহলে একদিকে কারেন্ট লায়াবিলিটিস আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য উই নিড টু ম্যানেজ দ্য কারেন্ট অ্যাসেটস। তাহলে এই যে দুইটা কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস, এই দুইটা ম্যানেজমেন্টটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা যে ডিফাইন করি ওয়ার্কিং ক্যাপিটাল, হোয়াট ডু উই মিন? The management of current assets and current liabilities, or it is the difference between current assets and current liabilities. এক কথায় what do we mean by working capital? আমরা কি বলবো? The difference between current assets and current liabilities is the working capital.
the difference between current assets and current liabilities is the working capital. Okay, তাহলে আমরা ফার্মের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করার জন্য এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কারেন্ট অ্যাসেটস কিভাবে ম্যানেজ করব, on the other hand কারেন্ট লায়াবিলিটিস কিভাবে ম্যানেজ করব. So that is the part of working capital. এখানে আমরা প্রথমে যে বিষয়টি বললাম টার্মিনোলজি, মানে এর সাথে রিলেটেড দেয়ার আর সাম টার্মস, সেগুলি কি? এক নাম্বার তো আমরা বললাম যে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়, টোটাল কারেন্ট অ্যাসেটস এটিও ওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল কারেন্ট অ্যাসেটস এটিও ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট লায়াবিলিটিস এটিও পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, দুইটা ডিফারেন্স এটিও ওয়ার্কিং ক্যাপিটাল। সবই যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল, আমাদের এটাকে যদি ভাগ করে বলি, টোটাল কারেন্ট অ্যাসেটস দিস ইজ কল্ড গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, এবং এই কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস যখন আমরা মাইনাস করব বা সাবট্রাক্ট করব সেটিকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা দুইভাবে বলতে পারি, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, net working capital. Total current assets is the gross working capital, current assets minus current liabilities, this is called net working capital. তো এটি আমাদের আইডিয়া থাকলো ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি। তো there are some other terms, আরো কিছু টার্ম রয়েছে আমাদের, যাদের সামনে বই আছে দেখবেন পেজ নাম্বার 566, 67। এক নম্বরে বলেছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নাম্বার 2 বলেছি নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নাম্বার 3 নাও উইল টক অ্যাবাউট দ্য কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও দিয়ে আমরা কি বুঝি? লিকুইডিটি পজিশন, তার মানে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস এই দুটিকে যদি আমরা ডিভাইড করি তাহলে পাবো কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস এই দুইটা মাইনাস করলে আমরা কি পাচ্ছি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর দুইটা ডিভাইড করলে পাচ্ছি আমরা একটি রেশিও, সেটাকে বলা হয় কারেন্ট রেশিও। এবং এই কারেন্ট রেশিও দিয়ে আমরা বুঝতে পারি কি বুঝতে পারি? ফাইন্যান্সিয়াল সলভেন্সি, ফাইন্যান্সিয়াল হেলথ, বিশেষ করে লিকুইডিটি পজিশন, লিকুইডিটি পজিশন বা ফাইন্যান্সিয়াল হেলথ কেমন। মানে আমাদের কাছে যারা শর্ট টার্মে লায়াবিলিটি গুলি রয়েছে বা যারা টাকা পাবে তাদেরকে পেমেন্ট করার জন্য আমাদের এনাফ ফান্ড রয়েছে কিনা সেটি আমরা এই রেশিওর মাধ্যমে জানতে পারি। এজন্য এটিও একটি টার্ম, এটিও ইম্পর্টেন্ট যে হোয়াট ডাজ কারেন্ট রেশিও মিন and how to calculate. Current ratio is the current assets divided by current liabilities, and it indicates the financial position of the firm, and by this ratio we can measure whether the firm is financially sound enough or not to pay its current liabilities. তো এই রেশিও দিয়ে আমরা এই বিষয়গুলি বুঝতে পারি। নাম্বার 4 যদি আমরা বলি ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট কি? আমরা যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা বলছি, তার মানে আমাদের কারেন্ট লায়াবিলিটিস গুলি দেখতে হবে, কারেন্ট অ্যাসেট দেখতে হবে। কারেন্ট লায়াবিলিটিস বলতে এই মাসে বা আগামী মাসে, মানে এক বছরের মধ্যে, এই ওভার দ্য টাইম, ওভার দ্য 12 মান্থস ম্যাক্সিমাম, ওভার দ্য 12 মান্থস হাউ মেনি লায়াবিলিটিস উই হ্যাভ, কি পরিমাণ লায়াবিলিটিস রয়েছে, কোন কোন পার্টি আমাদের কাছে টাকা পাবে, এবং এই পেমেন্টগুলি আমরা কিভাবে করব, হোয়াট ইজ আওয়ার প্ল্যান, হোয়াট ইজ আওয়ার অ্যারেঞ্জমেন্ট টু সাপোর্ট দোজ পেমেন্টস। তো এই প্ল্যানিংটাই হলো ক্যাশ বাজেট। তার মানে আগামী মাসে আমাদের 20 লাখ টাকার একটি লায়াবিলিটি রয়েছে, মানে এটি পেমেন্ট করতে হবে। এই টাকাটা আমরা কিভাবে ম্যানেজ করব, এই প্ল্যানিংটা হলো ক্যাশ বাজেট। 3 মাস পরে আরো 10 লাখ টাকার একটি পেমেন্ট রয়েছে, এটি কিভাবে পেমেন্ট করব, এই প্ল্যানিংটাই হলো ক্যাশ বাজেট।
তার মানে একদিকে আমরা দেখব আমাদের লায়াবিলিটিস এবং এগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অ্যাভেলেবল ফান্ড, অ্যাভেলেবল ক্যাশ, কোনটা দিয়ে কোনটাকে সাপোর্ট দিব, কিভাবে ম্যানেজ করব, এই যাবতীয় প্ল্যানিংটাই হলো ক্যাশ বাজেট। কারণ এগুলি আমাদের আগে থেকেই প্ল্যান করে রাখতে হয়। এটি তো এরকম না যে সামনে আসলো এখন চিন্তা করব যে কিভাবে ম্যানেজ করব। এরকমের যারা করে, দ্যাট মিনস দে ডোন্ট হ্যাভ প্রপার ম্যানেজমেন্ট, দে আর নট ফাইন্যান্সিয়ালি এক্সপার্ট। তারা এই বিষয়গুলি চিন্তা করতে পারে না, তাদের এক্সপার্টাইজ নাই, অথবা তাদের ম্যানেজমেন্ট ইজ উইক, ম্যানেজমেন্ট ইজ নট স্কিলড। যারা এগুলি যে এখন আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছি, কিভাবে টাকা পয়সা নাই ম্যানেজ করব, আগে বুঝিনি। তো এগুলি কেন? সো ইফ ইউ হ্যাভ এক্সপার্টাইজ, ইফ ইউ আর এক্সপার্ট ইন ফাইন্যান্স, দেন আগে থেকে তো আপনার এটা চিন্তা করে রাখতে হবে, আপনার এই ফোরকাস্টিং থাকতে হবে, আপনার এই ক্যাশ বাজেটিং থাকতে হবে, আপনার এই প্ল্যানিং থাকতে হবে, আপনার কি কি মানে ইনকন্টিনজেন্সি রয়েছে, কি কি রিস্ক রয়েছে, এটাকে কিভাবে ওভারকাম করব, সেই যাবতীয় প্ল্যানিং গুলি আমাদের আগে থেকেই থাকতে হবে। এটা যদি থাকে, সেটি যখন আমরা লিপিবদ্ধ করে রাখি, এই প্ল্যানিং গুলি যখন ইন ডিটেইল থাকে রিটেন ফরম্যাটে, সেটাই হলো আমাদের ক্যাশ বাজেট। তো নাম্বার 4 আমরা ক্যাশ বাজেট নিয়ে বললাম। এন্ড নাম্বার 5 ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসিটা কি? ডিসিশনস রিগার্ডিং, দুটি বিষয়ের ডিসিশন। কি কি? দ্য টার্গেট লেভেল ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেটের পরিমাণ, এন্ড হাউ দ্য কারেন্ট অ্যাসেট উইল বি ফাইন্যান্সড। এই দুটি বিষয়ের প্ল্যানিং, দুটি বিষয়ের ডিসিশনই হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি যদি আপনার থাকে, তাহলে আপনি এই দুইটি বিষয়ের ডিসিশন আগে থেকেই আপনার জানা থাকতে হবে, নিয়ে রাখতে হবে। কি কি? টার্গেট লেভেল ফর ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, তার মানে কি কি কারেন্ট অ্যাসেট আপনার থাকতে হবে, কি পরিমাণ কারেন্ট অ্যাসেট থাকতে হবে সেটি তো আমাদের দেখতে হবে। যে লায়াবিলিটি কি পরিমাণ, আপনার এমপ্লয়ীদের স্যালারি কি পরিমাণ, তো এই স্যালারি এক মাসে কত টাকা স্যালারি আসে, তো এটিকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য যে বিষয়গুলি আছে মান্থলি, সেগুলি দেওয়ার জন্য কত লাখ টাকা আপনার থাকতে হয় পার মান্থ, তো সেটি হলো আপনার মিনিমাম। তাহলে 6 মাসের জন্য আপনার কত দরকার? তো এই 6 মাস 1 বছর আপনি যে একটা ম্যানেজমেন্টের মধ্যে রাখবেন, যে এটি যাতে আমাদের কোনো রকমের সমস্যা না হয় এটি পেমেন্ট করতে গিয়ে। তো এই ম্যানেজমেন্ট প্রপারলি থাকাটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির পার্ট। আর এটি না থাকা মানে কি? না থাকা মানে হলো ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, যে তারা ফাইন্যান্সিয়াল পলিসি সম্পর্কে মানে দুইটা কথা বলতে পারে। ফাইন্যান্সিয়াল পলিসি সম্পর্কে তারা আইদার দে আর নট অ্যাওয়ার অফ, মানে এই বিষয়গুলি জানে না, বুঝে না, অর জানলেও যদি না করে তার মানে হলো ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, যে দে আর অ্যাপাথেটিক, এই ব্যাপারে তারা উদাসীন অনেকটা। দে আর নট কনসার্ন অ্যাবাউট দ্য ফার্ম, অ্যাবাউট দ্য বিজনেস অর সার্ভিসেস, সেটা বলতে হবে যে তারা এই ব্যাপারে উদাসীন, তারা এই ব্যাপারে সিরিয়াস না, এবং তাদের দিয়ে এই বিজনেস বা ইনস্টিটিউশন, এই ফার্ম প্রপারলি রান হওয়াটাও ইম্পসিবল, বিকজ দে আর নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার বিজনেস এন্ড সার্ভিসেস। সে কথা আমাদের বলতে হবে যদি এই ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, এই প্ল্যানিং এ কোনো ঘাটতি দেখা দেয়। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল পলিসির মধ্যে দুইটি বিষয় কি কি আমরা বললাম? টার্গেট লেভেল ফর কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেট কি পরিমাণ আমাদের থাকতে হবে 1 মাস, 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর, সেটি সেট করা, সেটি প্ল্যান করা, এবং সাথে সাথে হাউ ইট উইল বি ফাইন্যান্সড, মানে এই টার্গেটটা যে আমরা সেট করলাম, মনে করেন 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা বা 50 লাখ টাকা, এটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, কিভাবে ম্যানেজ করব, কোত্থেকে আসবে, এই দুইটি বিষয়ের প্ল্যানিং যখন আমাদের রেডি থাকে, তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি আমাদের আছে, এবং তখন এই ফার্ম বিপদে পড়বে না। এই ফার্ম আগে থেকেই তাদের এই পলিসিগুলি যেহেতু রয়েছে, they can overcome any unforeseen situation, যে কোনো বিষয়গুলিকে তারা ওভারকাম করার মতো they have that capacity। বুঝছেন সবাই? জি স্যার। তাহলে আমরা এই কয়েকটি টার্মিনোলজি এখানে আলাপ করলাম।
এটা আমাদের সবারই জানতে হবে এবং মনে রাখতে হবে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যাতে আপনি বলতে পারেন। আর এটা তো আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডের দরকার, সব জায়গার জন্যই দরকার। আপনি যেখানে আছেন সেখানে দরকার, বিজনেস নতুন করতে যান সেখানে দরকার, এক্সিস্টিং বিজনেস সেখানে দরকার, সব জায়গাতে এগুলি দরকার রয়েছে। তাহলে আমরা কি কি 5টি বিষয় কি কি আলাপ করলাম? নাম্বার 1 গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নাম্বার 2 নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নাম্বার 3 আমরা বলেছি কারেন্ট রেশিও, নাম্বার 4 আমরা বলেছি ক্যাশ বাজেট, নাম্বার 5 আমরা বলেছি ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। ওকে, 5টি টার্মিনোলজি ক্লিয়ার কিনা? না বুঝলে বলেন বা প্রশ্ন থাকলে বলেন। না ক্লিয়ার স্যার, এখানে ক্যাশ কনভার্সন সাইকেলটা স্যার ইম্পর্টেন্ট। জি, তাহলে আমরা এবারে আসি ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেলটা এটি রিলেটেড টু আ ম্যানুফ্যাকচারিং ফার্ম, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ফার্ম যারা র মেটেরিয়ালস নিয়ে কাজ করে, ম্যানুফ্যাকচার করে থাকে, তো তাদের জন্য এটি খুবই জরুরি একটি বিষয়, ক্যাশ কনভার্সন সাইকেল। তো ম্যানুফ্যাকচারিং ফার্ম কারা? যারা র মেটেরিয়ালস কিনে প্রোডাকশন করে ফিনিশড গুডস হয় এবং সেটি সেল করে, এই ফার্মগুলিকে বলা হয় ম্যানুফ্যাকচারিং ফার্ম। এক্সাম্পল অনেক কিছু আমরা বলতে পারি, গার্মেন্টস, নিটিং, কেমিক্যালস, এই সব ধরনের এই সব ফার্মই হলো এই ম্যানুফ্যাকচারিং ফার্ম। তো তারা কি করে? প্রথমত দে আর পারচেজিং র মেটেরিয়ালস কিনবে, তারপরে সেটিকে কি করবে? প্রোডাকশনে যাবে। প্রোডাকশন হ্যাজ ডিফারেন্ট স্টেজে প্রোডাকশন হবে। তো সেক্ষেত্রে কয়েকটি স্টেজ কমপ্লিট হওয়ার পরে ইট উইল বি ফিনিশড গুড। কয়েকটি স্টেজ পার হওয়ার পরে দ্য প্রোডাকশন উইল বি ফিনিশড। মানে র মেটেরিয়ালস কিনলাম, প্রোডাকশন প্রসেস কমপ্লিট করে কি করলাম? ফিনিশড হলো। এই ফিনিশড হওয়ার পরে আমরা যে ফিনিশড গুডস পেলাম সেটি আমরা, ইট ইজ দ্য রেডি ফর সেল, এবং এটি আমরা সেল করব। সেল করে আবার আমাদের ক্যাশ আসবে এবং সেই ক্যাশ আবার আবার র মেটেরিয়ালস কিনবো, আবার প্রোডাকশনে যাব, আবার ফিনিশড গুডস হবে, আবার সেল করব, আবার ক্যাশ আসবে। তার মানে এটি একটি সাইকেল। এই সাইকেলটি কি বলা হয়? ক্যাশ কনভার্সন সাইকেল। তার মানে ক্যাশ কনভার্সন সাইকেল স্টার্টিং ফ্রম দ্য পারচেজিং অফ র মেটেরিয়ালস, then going for production, then it will be finished goods and it will be sold out, এটা আমরা সেল করব, and then last stage is the collection of fund or cash। তার মানে ক্যাশ আবার আসবে, সেই ক্যাশ আবার আমরা র মেটেরিয়ালস কিনবো। so this is a cycle, it is operated as a cyclic order, এটি চলতে থাকবে এরকম সাইকেল অনুযায়ী চলতে থাকবে। raw materials production, finished goods, cash, raw materials production, finished goods, cash, এটাই হলো সাইকেল। you got the point? জি স্যার, স্যার ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে তো তাহলে ক্যাশ কনভার্সন সাইকেলটা ইম্পর্টেন্ট না? ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে তো প্রোডাকশন হয় না, সেক্ষেত্রে তো পারচেজিং এন্ড সেলিং। ইনভেন্টরি টার্নওভার, সেক্ষেত্রে হয় শুধু পারচেজিং এন্ড সেলিং। তো সেটা আমরা এই সাইকেলের মধ্যে ফেলতে পারবো, যে আমরা যেটা পারচেজ করলাম ওটা আমাদের র মেটেরিয়ালস, এবং এটি হলো আমাদের কিছুদিন স্টক থাকে, সেটি আবার আমরা সেল করি। তার মানে এটি সেল হয়ে গেলে তখন আবার ক্যাশ কালেকশন হয়, তো এটি তখন হবে সাইকেল। তো এখানে প্রোডাকশন নাই, এটা পারচেজিং, সেলিং। আবার মানে সব ফার্মের ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে, বাট এটা অ্যাকুরেটলি ব্যবহার পাওয়া যাবে ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রে। You got the point? জি স্যার। স্যার Yes. এটি ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড সমান ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড পার ডে, এটা কিভাবে আমরা পাবো? সেলস থেকে? ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড আমরা পাবো আপনার এখানে, যেহেতু বই সামনে আছে আপনার দেখতে পাচ্ছেন যে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড, ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড পার ডে কোথায় পাবো? ইনভেন্টরি পাবো আমরা ব্যালেন্স শিটের মধ্যে, আমাদের ইনভেন্টরি আইটেম থাকবে
অথবা ফার্মের যে কস্ট শিট থাকে, অ্যাকাউন্টিং এর কস্টিং করা হয় যে একটি শিট থাকে, এই কস্টিং এখানে আমরা ইনভেন্টরি অ্যামাউন্ট পাবো। ব্যালেন্স শিটের মধ্যেও পাওয়া যাবে, কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি অ্যামাউন্ট সেখান থেকে পাবো। আর কস্ট অফ গুডস সোল্ড এটি কোত্থেকে পাবো? এটি পাবো আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট যেটিকে আমরা বলি, এই ইনকাম স্টেটমেন্টের মধ্য থেকে আমরা এটি পাবো। সেখানে ইয়ারলি দেয়া থাকে, ওটাকে 360 দিয়ে ডিভাইড করলে পার ডে পাবো। পার ডে ইনফরমেশন তো আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থাকে না, ইয়ারলি ইনফরমেশন থাকে। তো পার ডে আমরা পাবো কিভাবে? ওটাকে যদি 360 দিয়ে ডিভাইড করি এক বছরের, তো তাহলে আমরা পার ডে পেয়ে যাব। এভাবে আমরা এই ইনফরমেশন গুলি পাবো। ওকে, জি জি স্যার। কোঅপারেটিভ এখন- ফাংশনের ক্ষেত্রে তো কাজই জি পাওয়া যায় না, ব্যালেন্স শিট পাওয়া যায় না। কোঅপারেটিভ ফাংশনের ক্ষেত্রে তো ব্যালেন্স শিট পাওয়া যায় না। ব্যালেন্স শিট তো সব ফার্মেরই থাকবে, যেগুলি কর্পোরেশন বা প্রাইভেট পাবলিক সবারই ব্যালেন্স শিট থাকবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলি তাদের রেডি করতে হয়। তাদের যেহেতু এটা কেন করবে, যেহেতু তাদের অডিটিং এর একটি বিষয় থাকে, এই কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তাদের প্রতি বছরই রেডি করতে হয়। আর এখানেই সব ইনফরমেশন গুলি পাওয়া যাবে। ওকে, ওকে স্যার। এখন এই ক্যাশ কনভার্সন সাইকেল যেটি বললাম, এর তিনটি পার্ট থাকে। তিনটি পার্ট কি কি? একটি হলো ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড আইসিপি, আর একটি হলো ডিএসও বা রিসিভেবল কালেকশন পিরিয়ড ডিএসও, এটি হলো আরেকটি পার্ট। আরেকটি হলো দ্য পেয়েবল ডেফারেল পিরিয়ড বা ডিপিও। এই তিনটি পার্ট প্লাস মাইনাস করলেও আমরা কি পেয়ে যাব? ক্যাশ কনভার্সন সাইকেল। তো এটা ফর্মুলা তো এখানে আছে, এটা ডিটেইলসে এগুলি ফর্মুলাগুলি আমরা পড়লে হয়তো আরো ডিটেইলস জানবো। যাদের বই সামনে আছে তারা দেখতে পাবেন। তো এই ফর্মুলা ইনফরমেশন গুলি দিলেই আমরা এখানে ফিগার গুলি পেয়ে যাব, ডে গুলি পেয়ে যাব। এই ডে গুলি আমরা প্লাস মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে ক্যাশ কনভার্সন সাইকেল এটা ফর্মুলা হিসেবে লিখলে ইকুয়াল টু আইসিপি, এর সাথে প্লাস করব ডিএসও আর মাইনাস করব ডিপিও। এটা প্লাস মাইনাস করলে আমরা পেয়ে যাব ক্যাশ কনভার্সন সাইকেল। এখন একটি ফার্মের ক্যাশ কনভার্সন সাইকেল যত শর্ট হবে, যত কম হবে, ততই ভালো। কারণ কি? কারণ সাইকেল যত কম হয় বছরে, মানে টাইম যত কম হয়, সময় যত কম লাগে একটা সাইকেল কমপ্লিট করতে, বছরে ওই সাইকেলটা ততবার বেশি হবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে একটি সাইকেল কমপ্লিট হতে 30 দিন সময় লাগে। একটি সাইকেল বলতে কি র মেটেরিয়ালস কেনা থেকে শুরু করে প্রোডাকশন, সেলস এবং আবার ক্যাশ কালেকশন, এই কাজ করতে, এই তিনটি পার্টের যে কাজ, এটি করতে কমপ্লিট হতে উই রিকোয়ার 30 ডেজ। 30 ডেজে যদি একটি সাইকেল হয়, এক বছরে কয়টি সাইকেল হবে? 12টি সাইকেল। 12 মাসে 12টি সাইকেল হবে। এবং এক একটি সাইকেল কমপ্লিট হলে যদি আমাদের 1 লাখ টাকা প্রফিট করি, তাহলে এক বছরে আমরা প্রফিট করব কত? 12 লাখ। এখন আমরা আসি, যদি একটি সাইকেল 30 দিনে কমপ্লিট না করে আমরা যদি 25 দিনে করতে পারি, তাহলে আমাদের একটি সাইকেলে 5 ডেজ যদি সেভ হয়, তাহলে 12টি সাইকেলে সেভ হবে কতদিন? একটা সাইকেল সেভ হবে স্যার। একটা সাইকেলের চেয়ে আরো বেশিও হবে, তাই না? তার মানে অ্যাবাউট 2 সাইকেল বেশি হবে। আর দুইটা সাইকেল বেশি হওয়া মানে প্রফিট কত বেশি? 2 লাখ টাকা বেশি হবে। 2 লাখ টাকা বেশি হবে। তাহলে দেখেন, অনলি 5 ডেজ, 4-5 ডেজ যদি একটা সাইকেলে সেভ করা যায়, ইয়ারলি প্রফিট বেড়ে যাচ্ছে 2 লাখ। বেড়ে যায়। জি তো স্যার। এজন্য আমরা ম্যানুফ্যাকচারিং ফার্মগুলি এরকম দেখি যে তারা একদিন 2 দিন সেভ করার জন্য দে আর ডেসপারেট। তারা এজন্য, আর এগুলি সেভ করার জন্য আমাদের স্কোপ রয়েছে এই তিনটি জায়গাতে, আইসিপি, ডিএসও আর ডিপিও।
এই তিনটি জায়গাতে স্কোপ রয়েছে। তো সেগুলি হয়তো আরো ডিটেলস আমরা জানলে, আমরা এগুলি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ওইসব জায়গাতে আমরা এগুলি সেভ করার জন্য উই হ্যাভ অপশন যে কিভাবে একদিন 2 দিন সেভ করা যায় কোন কোন জায়গাতে। আর এটি সেভ করতে স্যার পারলে মেজর ফাইন্যান্সে, জি সরি স্যার, স্যার এগুলি মেজর ফাইন্যান্সে যারা পড়ছে তারা কি একটু ডিটেলস স্যার শেখানো যায়, শিখতে পারি আমরা তখন? জি জি এগুলি সবগুলি আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে তো আমরা এগুলি পরবর্তীতে পড়া হবে, সেক্ষেত্রে এগুলি যারা মেজর ফাইন্যান্স তো পরবর্তীতে আরো এগুলি ডিটেলস আলোচনা থাকবে। তো যাই হোক, ক্যাশ কনভার্সন সাইকেলে সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি আমরা ম্যানেজ করতে পারবো এফিশিয়েন্টলি। দেন ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং পলিসি, আমরা ইনভেস্টমেন্ট গুলিকে কিভাবে এফেক্টিভলি ম্যানেজ করতে পারবো এবং ফাইন্যান্সিং পলিসি কি কি হবে, এর উপরে বেস করে অনেক ধরনের পলিসি রয়েছে। তো এখানে পেজ নাম্বার 578 দেখেন, তিনটি অল্টারনেটিভ পলিসি রয়েছে। অল্টারনেটিভ তিনটি পলিসি কি কি? একটি হলো রিল্যাক্সড, স্যার একটি মডারেট, আর একটি স্যার কত নম্বর রেস্ট্রিক্টেড। পেজে স্যার? 578 আচ্ছা, ওয়ার্কিং thank you, স্যার। ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং পলিসি। পেয়েছেন? জি পেয়েছি স্যার। আচ্ছা, তো এখানে আমাদের এই ইনভেস্টমেন্ট পলিসি এবং ফাইন্যান্সিং পলিসি সম্পর্কে ডিসকাশন রয়েছে। তো আমরা প্রথমেই দেখব ইনভেস্টমেন্ট পলিসি কত ধরনের। ইনভেস্টমেন্ট বলতে এখানে উই আর টকিং অ্যাবাউট দ্য শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। উই আর টকিং অ্যাবাউট ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, দ্যাট মিনস আমরা শর্ট টার্ম নিয়ে কথা বলছি। তাহলে ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিং সবই শর্ট টার্ম, সেই বিষয়ে আমরা কথা বলছি। তাহলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট পলিসি তিন ধরনের, কি কি? রিল্যাক্সড, মডারেট, রেস্ট্রিক্টেড। এখন আমরা এখানে দেখব রেস্ট্রিক্টেড, তার মানে স্ট্রিক্টলি আমরা ফলো করব, খুব বেশি ইনভেস্টমেন্ট আমরা করব না, বেশি পরিমাণ ক্যাশ আমরা হোল্ড করব না। রেস্ট্রিক্টেড আমরা যতটুকু দরকার, যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকু আমরা হোল্ড করব, এটা হলো রেস্ট্রিক্টেড পলিসি। আর রিল্যাক্সড হলো আমাদের যা দরকার তার চেয়ে বেশি রাখবো, যাতে কোনো ধরনের বিপদ আপদ না হয়, কোনো ধরনের এমার্জেন্সি অ্যারাইজ করলে যাতে আমরা সহজে ম্যানেজ করতে পারি, এই পলিসি হলো রিল্যাক্সড। তো এটি হলো রিল্যাক্সড। এবং থার্ডলি হলো মডারেট। মডারেটটা কি? মডারেট হলো যখন আমরা এই দুইটার মাঝামাঝি, খুব বেশি রিল্যাক্স না, খুব বেশি রেস্ট্রিক্টেড না। তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পলিসি সম্পর্কে বললাম তিনটি পলিসি, একটি হলো রিল্যাক্সড, একটি মডারেট, আর একটি হলো রেস্ট্রিক্টেড। মডারেট কোনটি? খুব বেশি রেস্ট্রিক্টেড না, খুব বেশি রিল্যাক্সড না, এই দুইটার মাঝামাঝি, সেটি হলো মডারেট। তিন ধরনের পলিসি, এটি ম্যানেজারের উপর ডিপেন্ড করবে কে কোনটি ফলো করবে। আবার অন্যদিকে ফাইন্যান্সিং পলিসি আবার তিন ধরনের রয়েছে। তিন ধরনের পলিসি কি কি? একটি হলো মডারেট, আরেকটি হলো অ্যাগ্রেসিভ, আরেকটি হলো কনজারভেটিভ। এটি হলো ফাইন্যান্সিং পলিসি।
তার মানে আমরা শর্ট টার্মের ফাইন্যান্স যদি বেশি করি, শর্ট টার্ম ফাইন্যান্স বেশি করলে আমরা হব অ্যাগ্রেসিভ, শর্ট টার্ম ফাইন্যান্স কম করলে আমরা হব কনজারভেটিভ, এবং এটি মাঝামাঝি হলে আমরা হব মডারেট। তো এই 3 ধরনের ফাইন্যান্সিং পলিসি রয়েছে। এটি পেজ নাম্বার 581 এ আমরা এটা 3টা পলিসি রয়েছে, এটি দেখবেন। এন্ড লাস্ট অফ অল আমরা যেটি বলবো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি? শর্ট টার্ম ফাইন্যান্সিং এর প্রথম অ্যাডভান্টেজ হলো যে এটি স্পিডিলি আমরা পারফর্ম করতে পারি। তার মানে শর্ট টার্মের লোন নিতে চাইলে আমরা সহজে নিতে পারি, আর লং টার্মের লোন নিতে হলে আমাদের অনেক বেশি সময় দরকার হয়। সেক্ষেত্রে আমাদের এটার স্পিড লং টার্মের কম, আর শর্ট টার্মের ফাস্টলি আমরা করতে পারি, স্পিড বেশি। ফ্লেক্সিবিলিটি শর্ট টার্মের ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, আর লং টার্মের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি কম। তারপরে কস্টের ক্ষেত্রেও আমরা দেখি যে শর্ট টার্মের ক্ষেত্রে কস্ট কম, লং টার্মের ক্ষেত্রে কস্ট বেশি। কিন্তু রিস্কের ক্ষেত্রে আমরা দেখি অপোজিট, যে শর্ট টার্মের রিস্ক বেশি, লং টার্মের রিস্ক কম। এটি হলো ডিসঅ্যাডভান্টেজ। মানে অ্যাডভান্টেজ গুলি হলো শর্ট টার্মের সবই অ্যাডভান্টেজ, স্পিডের ভালো বা বেশি, ফ্লেক্সিবিলিটি বেশি, তারপরে কস্ট কম, এই সবগুলির ক্ষেত্রে আমাদের এগুলি অ্যাডভান্টেজ। আর একটি ডিসঅ্যাডভান্টেজ, সেটি হলো এর রিস্ক বেশি, যেটি লং টার্মের ক্ষেত্রে রিস্ক কম। ওকে, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে ফাইন। তো আমরা এই চ্যাপ্টারে এতটুকু পড়লাম, মানে এই চ্যাপ্টারের সিলেবাস আমাদের এতটুকু থাকবে। আর বাকি যে 2টি চ্যাপ্টার, সেখান থেকে তো আমরা গত ক্লাসগুলিতে বলে দিয়েছি, ওখান থেকে যা যা পড়া হয়েছে ততটুকু সিলেবাস। এই স্যার স্যার মিড টার্মের মধ্যে যদি একটু কোশ্চেন দিয়ে দিতেন স্যার। এই 3টা চ্যাপ্টারের সিলেবাস এতটুকুই। স্যার ওই আমি তো আপনার যে স্যার ইউটিউবে ঢুকলাম, মানে 8-11 এটা নাই স্যার, আপডেটেড কোনো ভিডিও নাই। আগেরটা রেকর্ড করা আছে কিনা? রেকর্ড স্যার আমি আবার ওই যে ফ্যামিলিতে একটু ঝামেলা ছিল, হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আমি আর পারিনি স্যার। এজন্য ভাবছিলাম যে রেকর্ডিংটা, আমি দেখলাম যে আপডেট নাই, আপলোড করা নাই। রেকর্ডিং থাকলে দেয়া যাবে, ছিল কিনা দেখতে হবে, চেক করে। স্যার শুধু গত ক্লাসেরটা নাই, এছাড়া বাকিটা থাকার কথা। না না নাই, আমি দেখছি। ফেসবুকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ইউটিউবে স্যারের পেজে লাইক দেওয়া আছে, দেখলাম নাই। স্যার জি, এই চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 11 এর সাজেশন কি দিবেন স্যার? এটা তো আমরা ওই ক্লাসগুলিতে বলে দিয়েছি, যা যা বলছি মনে আছে না? জি আছে স্যার, লেখা আছে স্যার, ওগুলাই বলেন একজন, বলবো স্যার। সবাই একটু আমি শুনুন। বলি স্যার। চ্যাপ্টার 8 এরটা বলেন। জি স্যার, বললে ভালো হয় এটা। স্যার চ্যাপ্টার 8 এ প্রথম পড়াইছেন রিস্ক এন্ড রেটস অফ রিটার্ন। এটার ভিতরে পড়াইছেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রিস্ক, হুম, টাইপস অফ তারপরে রিস্ক, হুম, সিস্টেমেটিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক। ডেফিনেশন অফ রিস্ক এন্ড রিটার্ন আর টাইপস অফ রিস্কের মধ্যে কয়েকটা ক্যাটাগরি ছিল, সেইগুলি ভালো করে পড়বেন। আচ্ছা, আর কস্ট অফ ক্যাপিটালের মধ্যে বলেন। জি, 6 টাইপস অফ। আর আরেকটা পড়াইছেন স্যার এখানে হোয়াই ইনফ্লেশন ইজ এ সিস্টেমেটিক রিস্ক। জি, ওই টাইপস এর মধ্যেই এগুলো। জি জি স্যার। আর কস্ট অফ ক্যাপিটালের ভিতরে পড়িয়েছেন স্যার হচ্ছে ডেফিনেশন অফ কস্ট অফ ক্যাপিটাল, রিকোয়ার্ড রেটস অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ জি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এরপরে সোর্স পড়াইছেন স্যার,
রিকোয়ার্ড রেট অফ রিটার্নের সোর্স গুলা, তারপরে পড়িয়েছেন কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট এর ভিতরে স্যার ক্যাপিটাল স্ট্রাকচার আর কস্ট অফ প্রেফার্ড স্টক, কস্ট অফ কমন স্টক, এটা পড়েছেন স্যার। জি, তাহলে এগুলি হলো আমাদের সিলেবাস। আর আজকেরটা তো এখানে লেখাই আছে, জি স্যার। এটি হলো টোটাল জি স্যার। সিলেবাস। স্যার পরীক্ষার ডেট কি 8 তারিখে স্যার? পরীক্ষার আমাদেরটা ডেট পরের সপ্তাহে। শিডিউল দেয়া আছে সেটি। আমাদেরটা পরের সপ্তাহে স্যার, 8 তারিখের পরে যে শুক্রবার, সেটা আমাদের এই কি দিয়ে দিছে, রুটিন দিয়ে দিছে? 16 তারিখ আমাদেরটা। এই রুটিন এইটা। দিছে ভাই? ওই আমি পাইনি হ্যাঁ, তো। routine। আমাদেরটা 8 তারিখে দেখলাম। এই ক্লাসটা এই একটু ক্লাস share না, করে আমি দিয়েছি। এক্সাম শুরু হবে 8 তারিখে। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। ফ্রাইডে প্রথম ক্লাস এবং থার্ড ক্লাসের পরীক্ষা প্রথম প্রথম শুক্রবারে হবে, তাই না? জি, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স হচ্ছে 16 তারিখ। রাইট রাইট। আর এই ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট কি ফাইনাল দিয়েছেন স্যার? আমি তো ক্লাস আজকে একটু পরে আসছি। না, আলাদা কোনো অ্যাসাইনমেন্ট নাই। মিড টার্ম ফাইনাল এই দুইটা পরীক্ষায় মিড টার্ম নিয়েছি এর আগে। জি আর ওটা এরপরে তো অ্যাসাইনমেন্ট ফাইনাল দিয়েছি। নিব, এরপরে ফাইনাল নিব, এর উপরে বেস করেই দিব। এখন তো আর সময়ও কম, আর আলাদা দিব না। না ঠিক আছে স্যার, এটা হলে ভালো হয় শুধু ভাইবা। জি তো এই যে টপিকগুলি আছে এখানে, এগুলি একটু ভালো করে পড়বেন যাতে কোনো সবাই পারেন, কারো যাতে মিস না হয়। যেহেতু আমাদের আর কোনো ঝামেলা নাই, পড়াশোনার প্রেশার নাই, এই কারণে যে টপিকগুলি আছে এগুলি একটু ভালো করে দেখবেন। শুরুতে বেসিক ইনফরমেশন গুলি দেওয়া আছে, এগুলি ভালো করে জানবেন। কোর্সের নাম, বইয়ের নাম, এগুলি যাতে ফাইন্যান্স কাকে বলে এগুলি সবাই যাতে জানেন এবং বলতে পারেন, এগুলি যাতে কারো মিস্টেক না হয়। কয়টা চ্যাপ্টার পড়েছি, চ্যাপ্টার গুলির নাম কি, তো এরপরে আন্ডারে টপিক গুলি ডেফিনেশন টাইপের তো সবই, এগুলি ভালো করে একটু শিখবেন। এগুলি ভালো করলে ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো আসবে। ওকে, ওকে স্যার। তাহলে এবার কারো কোনো সমস্যা বা কোশ্চেন থাকলে বলেন। স্যার আপনার কাছে যদি স্যার রেকর্ডটা থাকে একটু আপলোড দিন স্যার। আচ্ছা, আজকেরটা তো আছে, আজকেরটা দিয়ে দিব। আজকেরটা দিব, আগের গুলি যদি থাকে আমি খুঁজে দেখবো, তাহলে দেওয়া যাবে। আপনাদের থার্ড সেমিস্টারে আর কোনো ক্লাস আছে স্যার? এই সাবজেক্ট, অন্য কোনো সাবজেক্ট? সেমিস্টার, এই সেমিস্টারে তো আজকে লাস্ট ক্লাস। জি স্যার, জি। এরপরে সেমিস্টার মানে আপনার অন্য কোনো সাবজেক্ট আর আছে কিনা, যে এই সাবজেক্টটা ছাড়া? হ্যাঁ, ওই ফাইন্যান্স মেজরের সাবজেক্ট থাকে, ফাইন্যান্স মেজরের সাবজেক্ট। স্যার আমার কিন্তু আজকে লাস্ট ক্লাস এটা। আপনাদের শেষ। সাথে আসলে আপনাদের সাথে সামনাসামনি দেখা হলো না, পরবর্তীতে আসলে কেউ কাউকে চিনবেন কিনা সেটাও একটি বিষয়। ক্লাসে সামনাসামনি থাকলে তো আমরা অন্তত পরবর্তীতে দেখা হলে সবাই সবার ফেস চেনা থাকে, আর এখানে তো আমরা ওইভাবে ইন্টারাকশন স্যার হয়নি আমি আমাদের। আমি শুধু আপনাকে ইউটিউবে দেখে যাই স্যার, ওই যে জি, ইটেও দেখি স্যার, আপনি লাইভে আছেন যে স্যার, আপনি আচ্ছা আচ্ছা, আমার পেজে আপনার ওই যে স্যার চিকিৎসা নিয়ে পেজে গ্রাফিং আছেন? একটা লাইভে আছেন হোমিও স্যার, হোমিও স্যার ইনশাআল্লাহ আপনার চেম্বারে দেখা হবে স্যার। প্রত্যেকটা লাইভে দেখি স্যার আপনার এটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার সুযোগ পেলে আপনার চেম্বারে আসবো একদিন ইনশাআল্লাহ, অল আর মোস্ট ওয়েলকাম। তো স্যার জি, আপনি প্লিজ তো শুরু থেকে প্রত্যেকটা ক্লাস আমি হ্যাঁ, এখানে তো আপনারা যে কয়জন আছেন মোটামুটি সবাই রেগুলার ক্লাস করেছেন, এটি আমি স্যার লাস্ট একটা দুইটা ক্লাসে পজিটিভ সাইন। থাকতে পারিনি আর কি। এটা একটা পজিটিভ সাইন, সবাই মোটামুটি রেগুলারই ছিলেন, এই আর কি। আর উপস্থিতিতে কোনো নাম্বার আছে নাকি স্যার? উপস্থিতিতে উপস্থিতির মার্কস আছে 10, এটা আপনারা ক্লাসে অ্যাটেন্ড করলে আমাদের কাছে রেকর্ড থাকে। স্যার তাহলে আমরা সবকটি ক্লাস করছি আর কি, 10 স্যার। 10 তো অ্যাটেন্ডেন্সের মার্কস, সেটি সবাই অ্যাটেন্ড করেছেন, রেকর্ড তো আছেই আমার কাছে। তো
যারা রেগুলার ক্লাস করেছেন সবাই 10-এ 10 পাবেন, এটা নিয়ে তো আর টেনশন নাই। আর স্যার 30 আমি একটু মার্কসের টেনশনে পড়ে গেছি 30 last মার্কসের মধ্যে দুইটা মিড class- টার্মের নাম্বার তো বলে দিয়েছি, ফাইনালেরটা তো পরবর্তীতে 40 মার্কসের মধ্যে। আর বাকিটা আমরা যে এর উপরে বেস করে 20 মার্কস অ্যালোকেট করে দিয়ে দিব এই দুইটার রেজাল্টের উপর। আর অ্যাসাইনমেন্ট ছিল স্যার, অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করেছি স্যার আপনাকে। জি, মধ্যে ঝামেলা গেল, আর তো অ্যাসাইনমেন্ট তো দিলাম না। আর এখন আর আমরা কি- সময়ও কম, এখন আর আলাদা কিছু দিব না, এখন সবাই ফাইনালের জন্য এটা একটু সময় দিয়ে ভালো করে একটু স্যার প্রিপারেশন কিসের অ্যাসাইনমেন্ট? এটা কি মিড টার্মের আগের অ্যাসাইনমেন্ট? না না মিডেরটা না, ওটা তো মিডের সময় মেল করে দিয়েছেন, সেটা তো আলাদা, জি, ওটা স্যার। তো ডান, ওটা তো ডান। এখন আর এই পরীক্ষাতে আমরা তো ফুল ভাইভাই নিব। স্যার মিড টার্মে যে অ্যাসাইনমেন্ট ওইটা সহই তো আমাদের মিড টার্মের রেজাল্ট আসছে, তাই না? জি জি, ওটার মার্কস তো জানিয়ে দিয়েছি। জি স্যার। তো আমরা এখানে ফাইনালের জন্য ফুল ভাইভাই নিব, আপনারা সবাই সেভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন, এই আর কি। আর কোনো সমস্যা তো থাকার কথা না, বাই দিস টাইম কোনো প্রবলেম অ্যারাইজ করলে গ্রুপে নক করবেন, তো জি স্যার, আবার অবশ্যই। সবাই সেখানে রেসপন্স করতে পারবো আমরা কারো কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ। আর আপনাদের জি, স্যার। সাথে ভার্সিটি খুললেও তো আপনারা তখনও থাকবেন ইনশাআল্লাহ, আবারও সামনাসামনি তখন হয়তো দেখা হবে, সেই অবশ্যই, প্রত্যাশা স্যার। থাকলো। আল্লাহ সবাইকে ভালো জি, রাখুন। স্যার। স্যার তাহলে আমাদের আজকে ধন্যবাদ, ক্লাস শেষ স্যার। হচ্ছে না, তাই তো? না, আজকে আর তো সময় শেষ, এখন তো আজান দিয়ে দিবে অর্থাৎ দুইবার প্রিপারেশন নিয়ে বসেছিলাম। আর কি। তো আপনার আমি দিয়ে দিয়েছি নাম্বার, বললো তো। প্রিপারেশন থাকলে তো আপনার পরীক্ষা- ভালোই, আপনার ওই চ্যাপ্টার পড়া আছে। তাহলে তো পরীক্ষা ভাইবা আছে স্যার, ওই সময় রিটেনটাও ভালো হয়। আতিক ভাই, পরীক্ষা ভালো করলে তো স্যারের নাম্বার দিয়ে দিবে, আপনি ভালো করে পরীক্ষা দিয়ে। ভাই সামনে রিটার্ন দিবেন, সমস্যা নাই। এক্স্যাক্টলি, ওগুলি পড়া থাকা মানে তো আপনি প্রিপারেশনে আগানো, আপনি তো আরো মানে অ্যাডভান্স, সমস্যা নাই, এবং সেটা আপনার ভাইবার জন্য কাজে লাগবে। এই আর কি। স্যার ভিডিওগুলো একটু আর্লি আপডেট দিয়েন স্যার আপনি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যে দুইটা ক্লাসে স্যার করতে পারিনি আর কি, যে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, এই একটা সমস্যা পড়ে গেছে। ওইটা যদি থাকে দিব, আর আজকেরটা তো আছে, আজকেরটা দেয়া যাবে জি স্যার, ওকে স্যার, ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, সবাই দোয়া রাখবেন, Thank you, সবার sir. জন্য দোয়া থাকলো, আবারও দেখা হবে জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।